বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কোভিড-19 ঘরে বসে তোমরা স্কুল বন্ধ, তোমরা সময় কাটাচ্ছ, কিন্তু স্কুলে তোমরা আসতে পারতেছো না, কারণ এই করোনাকালীন সময়ে স্কুলে আসা সম্ভব না। যখন আবার স্কুল খুলে ওপেন হয় তখন তোমরা আবার স্কুলে চলে আসবা। তো তোমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসগুলোর মাধ্যমেই হয়তো দেখা হয়, কথা হয়। তো যাই হোক, তোমরা আশা করি তোমরা বাসায় বসে পড়াশোনা করতেছো, নিয়মিত তোমরা পড়াশোনা করবে। আর আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখে থাকবে। আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রথম ভূগোল ও পরিবেশ বিষয়ে যে আলোচনা, প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করব সেই ভূগোল ও পরিবেশ বিষয়ে আলোচনা। তো প্রথমে তোমাদের আমি আলোচনা করব যে ভূগোল ও পরিবেশ আসলে কি। তো ভূগোল এবং পরিবেশ দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো প্রথম অধ্যায় তোমাদের আছে এখানে যে ভূগোল ও পরিবেশ। তাহলে আমরা এখানে জানি যে ভূগোল, পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি। আমরা এই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীটা কিন্তু একটা এই আবাসভূমিটা, পৃথিবীটা হচ্ছে একটা মানে গোলাকৃতি না, একেবারে গোল না, আংশিক, মাঝখানে আংশিক, কি একটু মানে পুরাপুরি গোলাকৃতি না, মাঝখানটা কি আংশিক, একটু এই সাইড দিয়ে একটু চেপটা, মানে পুরোপুরি না, কমলালেবুর মতো যাকে বলে। তাহলে পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি। আর এই আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। এবং পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে। কি আছে? যে মানুষ, প্রাণী, তারপরে জলবায়ু, তারপরে আকাশ, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, তারপরে পৃথিবীর কয়েকটা স্তর আছে। তো বিভিন্ন সব কিছু মিলেই কি এই ভূগোল। আর ভূগোল একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। আর ভূগোল যদি আমরা ভূগোল সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে সম্পর্কে আমরা জানতে পারবো না। আর ভূগোল সম্পর্কে জানা অতীব আমাদের জরুরি। তাই ভূগোলের প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। তোমরা এই বিষয়টা দেখো। আজকে তোমাদের সাথে যে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ নিয়ে। তো পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি। আমরা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হচ্ছে ভূগোল। তো জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে। তাহলে কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে? জিওগ্রাফি শব্দ থেকে। তোমরা কিন্তু শর্ট প্রশ্নগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবা। দেখো, একটা জিনিস বলি, তোমরা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি বইটা একটু ভালোভাবে রিডিং পড়ো তাহলে সেখান থেকেই তোমরা অ্যান্সারগুলো করতে পারবা, আশা করি ইনশাআল্লাহ। আর দেখো, এই বলা হয়েছে যে জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি, মানে ইংরেজি জিওগ্রাফি, GEOGRAPHY, জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি উৎপত্তি, এই জিওগ্রাফি শব্দটি। আচ্ছা, এই জিও আমরা যদি এই শব্দটাকে ভেঙে বলি যে জিও, আর হচ্ছে GRAPHY, আলাদা আলাদা একটা শব্দ, দুইটা শব্দ মিলে হচ্ছে ভূগোল। আচ্ছা দেখো, জিও শব্দ দুটির মিলে হয়েছে এই জিও, এই দুইটা শব্দ মিলে হয়েছে জিওগ্রাফি শব্দটা। আচ্ছা, জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। এই জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে তোমার, গ্রাফি শব্দটার অর্থ কি? যে বর্ণনা। তাহলে পৃথিবীর আমরা কি পেলাম? যে পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটি মানে ভূগোল, আর ভূগোলটা কি? পৃথিবীর বর্ণনা। বুঝতে পারছো? আশা করি ইনশাআল্লাহ। তারপর দেখো,
তাহলে জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। পৃথিবী আমাদের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি বলেছেন, অধ্যাপক ম্যাকনি বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন, ভূগোলের সম্পর্কে ধারণা দিয়েছেন। তার মধ্যে অধ্যাপক ম্যাকনি বলেছেন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তাহলে যে পৃথিবীর ভিতরে, পৃথিবীর অভ্যন্তরে যে আলোচনা, পৃথিবীর অভ্যন্তরে কী কী আছে, অনেক কিছু প্রাকৃতিক এবং কি অপ্রাকৃতিক মানে যে জিনিসগুলো আছে সবগুলো মিলেই হচ্ছে ভূগোলের, মানে ভূগোল একটা উপাদান, ভূগোলের বিষয়, আলোচ্য বিষয়। আচ্ছা, এখন এখানে বলছে যে মানুষ কি, তিনি বলে অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কি বলেছেন, পৃথিবী ও অধ্যাপক ম্যাকনি বলেছেন কি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। আচ্ছা, তারপরে তিনি আরও বলেছেন যে ভৌত ও সামাজিক পরিবেশের মানুষের কর্মকাণ্ড জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। তাহলে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভৌত বিষয়ে যে আলোচনা সেটাই হচ্ছে ভূগোল। এবং ডাডলি স্ট্যাম্প বলেছেন যে, তিনি বলেছেন যে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। পৃথিবী এবং এর অধিবাসী যারা আছে, আমরা যারা আছে এরাই হচ্ছে এগুলো নিয়ে, এগুলোর বর্ণনাই হচ্ছে ভূগোল। আচ্ছা, কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক সবচেয়ে সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক কার্ল রিটার। তিনি বলেছেন, অধ্যাপক কার্ল রিটার কি বলেছেন যে ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তাহলে পরীক্ষা আসতে পারে যে পৃথিবীর বিজ্ঞান এটা কে বলেছেন, এটা আসতে পারে পৃথিবীর বিজ্ঞান এইটা কে বলেছেন। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলা হয়েছে, এটা কে বলেছেন, তাহলে প্রশ্ন আসতে পারে এটা। তবে তোমরা উত্তর দিবা কি, অধ্যাপক কে, কার্ল রিটার। তাহলে কার্ল রিটার আমি লিখে দিচ্ছি, অধ্যাপক কার্ল রিটার। তিনি কি বলেছেন, অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তাহলে যদি প্রশ্ন আছে যে কে বলেছেন ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান, কে বলেছেন পৃথিবীর বিজ্ঞান, এই কথাটা কে বলেছেন, তাহলে অধ্যাপক কার্ল রিটার। এটা হতে পারে। আবার অধ্যাপক কার্ল রিটার যে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন, এটা কি সঠিক কিনা, বা অন্য কারো নাম দেওয়া থাকতে পারে এখানে, যে অধ্যাপক কার্ল রিটারের পরিবর্তে অন্য কারো নাম দিতে পারে। তা তোমরা যেটা সঠিক সেটা তোমরা লিখে দিবা। অধ্যাপক কার্ল রিটারই এই কথাটা বলছেন যে পৃথিবীর বিজ্ঞান, অন্য কেউ এটা বলেননি, মনে রাখবে এটা। আচ্ছা, এরপরে আসো যে আলেকজান্ডার ফন হামবোল্ট তিনি কি বলেছেন, আলেকজান্ডার ফন হামবোল্ট তিনি বলেছেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা বা আলোচনা এর অন্তর্ভুক্ত। ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতির সঙ্গে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক নিয়েই হচ্ছে ভূগোল। আচ্ছা, এবং প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনাই হচ্ছে ভূগোল। এটা কে বলেছেন, আলেকজান্ডার ফন হামবোল্ট। এই কথাটা তোমরা মনে রাখবা। আচ্ছা, আরেকটা কথা যে প্রাচীন, এই যে আমি প্রথমে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে জিওগ্রাফি শব্দটা কি, জিও এবং গ্রাফি এই দুইটা শব্দ মিলে হয়েছিল ভূগোল। এখন সর্বপ্রথম তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আমি প্রথমে এই আলোচনাটা করেছিলাম, প্রথমে এটা যে বিষয়টা ছিল বলা উচিত ছিল যে এইটা জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন। তোমরা পরীক্ষাতে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তোমরা পেজ নাম্বার 2-এ দেখবা যে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। এটা আমি মাঝখানে তোমাদের একটু বলে নিলাম। তাহলে ইরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। তাহলে ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম পরীক্ষাতে আসতে পারে যে সর্বপ্রথম কে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ, প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতে পারে যে কে সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। তোমরা মনে রাখবা যে ইরাটোস্থেনিস। আচ্ছা, আমি আমি বলতে চাচ্ছি যে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে। আচ্ছা, যাই হোক, আমি যে আলোচনাটা করতেছিলাম যে অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এরপরে আসো যে ভূগোল জানতে হলে ভূগোলের পরিবেশের সাথে একটা সম্পর্ক আছে। ভূগোল এবং পরিবেশের সাথে যে একটা সম্পর্ক, এটা অতি নিবিড়, এবং পরিবেশ সম্পর্কে আমাদের জানতে হবে। আসলে পরিবেশ, মানুষ এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া একটা সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকরণের খেলা। দেখো, মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃত সকল দান মিলেমিশে তৈরি পরিবেশ, নদী নালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি, মাটি ও বায়ু নিয়ে গড়ে উঠেছে পরিবেশ। দেখো, আমাদের চারপাশে যা কিছু আমরা দেখতেছি সবই পরিবেশের উপাদান। এইসব উপাদান মিলেই একটা পরিবেশ গঠিত। আর এই মাটি, পানি, বায়ু এগুলি কিন্তু ভূগোলের অন্তর্ভুক্ত, ভূগোলের একটা বিষয়, যে বিষয়গুলো নিয়ে ভূগোল আলোচনা করে থাকে। পরবর্তী আস্তে আস্তে তোমরা ধীরে ধীরে ডিটেলস তোমরা জানতে পারবে এই সম্পর্কে। তো তাহলে আমাদের চারপাশে যা কিছু আসে সব কিছু মিলেই হচ্ছে কি পরিবেশ। আমরা পরিবেশ সম্পর্কে এর আগে আমরা কি জানছি, পরিবেশের আগে আমরা জানছি ভূগোল কি। এরপর আসো ভূগোলের পরিবেশ সম্পর্কে আমরা একটু বললাম যে আমাদের চারপাশে যা কিছু আছে তা সব কিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশের উপাদানগুলো কি? নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, বন জঙ্গল, সব কিছু মিলেই। তাহলে পরিবেশ দুই ধরনের। পরিবেশ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে তাহলে কি অপ্রাকৃতিক পরিবেশ। মানে কি প্রাকৃতিক পরিবেশ, যেমন প্রাকৃতিক পরিবেশ কি? পরিবেশের উপাদান দুই ধরনের, সেটা কি? জীব এবং জড়। আচ্ছা, যাদের জীবন আছে সেগুলো কি? জীব। আর যাদের জীবন নাই সেটা কি? জড়। এখন পরিবেশ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে পরিবেশ বিজ্ঞানী আর্নস্টের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈবিক ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। অধ্যাপক সিসি পার্ক তিনি কি বলেছেন? সিসি পার্ক তিনি বলেছেন যে পরিবেশ বলতে কি বোঝায়? যে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে পরিবেশের সংজ্ঞা। তাহলে পরিবেশ কি, পরিবেশের উপাদান সম্পর্কে আমরা জানলাম। এবার আসো ভূগোলের পরিধি। আমরা জানবো যে ভূগোলের পরিধি সম্পর্কে। ভূগোলের পরিধি এটা হচ্ছে ভূগোলের শাখা। আমি এখানে যে চিত্রটা আঁকছি প্রথমে তোমরা দেখতেছো, এটা হলো ভূগোলের শাখা। এবং ভূগোলের পরিধি, ভূগোলের পরিধি কি, ভূগোলের শাখায় পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ভূগোলের শাখাটা কি, ব্যাপক একটা শাখা আছে। তো দেখো ভূগোলের পরিধি, আমি একটু লিখে নিই, ভূগোলের পরিধি। আচ্ছা, এই ভূগোলের শাখাটা পড়ার আগে তোমরা ভূগোলের পরিধিটা দেখবে। দেখো ভূগোলের পরিধি হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন, চিন্তাধারা বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন এবং ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। আর এখন নানা রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ভূগোলের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে ভূগোলের এসব বিষয়গুলো কি অন্তর্ভুক্ত হয়েছে। আর ভূগোলের শাখা কয়টা? ভূগোলের প্রধান শাখা হচ্ছে দুইটা। দেখো এখানে লেখা আছে যে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি আছে? জীব ভূগোল, জলবায়ু, আর এবং প্রাকৃতিক ভূগোলের মধ্যে আছে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, হ্যাঁ, প্রাণী ভূগোল। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত, যেগুলো প্রকৃতি থেকে সৃষ্ট, মানে আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর মানব ভূগোল হচ্ছে যে ভূগোলটা যেখানে মানুষের কর্মকাণ্ড, মানুষ যেখানে মানুষের গড়ে তুলে এমন বিষয়গুলো, মানবসৃষ্ট যেগুলো, সেগুলো হচ্ছে মানবসৃষ্ট যে ভূগোলের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে মানব ভূগোল। যেমন অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, তারপরে কি দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। তাহলে এগুলো হচ্ছে ভূগোলের শাখা। এখন আমি সংক্ষেপে তোমাদের ভূগোলের শাখা নিয়ে আলোচনা করব। ভূগোলের শাখাটা আসলে কি? ভূগোলের শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখাগুলোর মধ্যে প্রথমে আছে প্রাকৃতিক ভূগোল। তো এখানে বলা হচ্ছে যে জীব ভূগোল। আসলে জীব, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রাকৃতিক ভূগোল কি, জীব ভূগোলটা কোন ভূগোলের অন্তর্ভুক্ত? তাহলে তোমরা জীব ভূগোলের প্রাকৃতিক ভূগোলটা, জীব ভূগোলটা কোন ভূগোলের অন্তর্ভুক্ত? তাহলে প্রাকৃতিক ভূগোল। কারণ জীব, এখানে জীবটা কি? জীবটা তো যার জীবন আছে, যেমন এখানে জীব ভূগোল বলতে মানুষ, আমরা মানুষ হতে পারি, প্রাণী হতে পারে। তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায় প্রাণীরা আছে। যেমন বাংলাদেশের প্রাণী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রাণী, বাংলাদেশের মানুষ, আমরা যারা মানুষ আছি। কিন্তু আফ্রিকার মানুষগুলো বা অন্য অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কিন্তু একরকম নয়। তাদের বৈশিষ্ট্য, তাদের চলাফেরা, তাদের চালচলন, কথাবার্তা, সেগুলো কিন্তু ব্যতিক্রম। বুঝতে পারছো? যেমন আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কিন্তু আফ্রিকাতেও কিন্তু কি বলে, অন্য অঞ্চলে যেমন যে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো আছে, বা যেমন কি আছে, পান্ডা। এই বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন যে রাষ্ট্রগুলোতে, বড় বড় রাষ্ট্রগুলোতে, অন্য দেশে যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রাণী থেকে বৈশিষ্ট্যে ভিন্ন। যাই হোক, এইখানে যে এই জীব ভূগোলে এই প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাদেরকে নিয়ে গবেষণা করা হয় এই জীব ভূগোলে। আচ্ছা, এরপরে দেখো জলবায়ুবিদ্যা। তো জলবায়ুবিদ্যা কি? যে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে, আমাদের এইখানে দেখো এখন প্রচণ্ড শীত, আরেক অঞ্চলে দেখা গেছে যে সেখানে শীত কম, শীত নাই বললেই চলে। আবার অনেক অঞ্চলে প্রচণ্ড শীত। তো এই যে জলবায়ু, এটা আবহাওয়ার কারণেই হয়ে থাকে। আর এই আবহাওয়া নিয়ে গবেষণাই হচ্ছে এই জলবায়ুবিদ্যার অন্তর্ভুক্ত। এখন এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এরপর আসো ভূমিরূপবিদ্যা। দেখো ভূমিরূপবিদ্যার মধ্যে কি আছে? যে ভূমিরূপ, পৃথিবীর বিভিন্ন ভূমি কিন্তু একরকম না, কোথাও উঁচু, কোথাও নিচু। এই ভূমিরূপবিদ্যা এই ভূগোলের শাখার মধ্যে একটা
অন্যতম একটা শাখা। তারপরে আছে কি যে মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা মানে কি মাটি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি কিন্তু একরকম নয়। যেমন মঙ্গল গ্রহের মাটি কিন্তু একটু লালচে কালার, আর আমাদের মাটি কিন্তু কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। আবার বিভিন্ন মাটির ও ফসলের উর্বরতা, হ্যাঁ, মাটির গুণাগুণ, হ্যাঁ, মাটির বৈশিষ্ট্যগুলো একরকম নয়, কোথাও উঁচু আবার কোথাও নিচু। তো এই বিষয় নিয়ে গবেষণা করে কি মৃত্তিকা ভূগোল। আবার দেখো সমুদ্রবিদ্যা কি আমাদের দেশে সমুদ্রে কিন্তু বিভিন্ন রকমের প্রাণীরা আছে। সমুদ্রে শুধুমাত্র যে শুধু পানি আছে তা নয়, সমুদ্রে কি আছে, বিভিন্ন রকমের তোমার কি বলে প্রাণী আছে, আবার মূল্যবান খনিজ সম্পদ আছে, তেল আছে, গ্যাস, অনেক কিছু আছে, যে খনিজ সম্পদগুলো সেখানে বিদ্যমান আছে। আর এগুলো নিয়েই কি করে সমুদ্রবিদ্যা, এটা হচ্ছে ভূগোলের একটা অন্যতম শাখা। এখানে ভূগোল এটাই এই সমুদ্রবিদ্যার মাধ্যমে সামুদ্রিক যে আলোচনাগুলো, সামুদ্রিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সমুদ্রবিদ্যা। এরপরে ভূগোলের আরেকটা শাখা হচ্ছে প্রাণী ভূগোল। প্রাণী ভূগোল কি, যে প্রাণী বিভিন্ন রকমের, পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণীগুলো বসবাস করে, প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় এই ভূগোলের শাখায়। এরপর আসো অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল কি আমাদের টাকা পয়সার যে লেনদেন, মানব ভূগোলের মধ্যে আছে কি অর্থনৈতিক ভূগোল। এই মানব ভূগোলের মধ্যে অর্থনৈতিক ভূগোলটা একটা অন্যতম বিষয়। এগুলো কি অর্থনৈতিকভাবে আমরা অর্থনৈতিক যে লেনদেন, যেমন তোমার কি আছে, কি বলে আমরা এই যে পোশাক আশাক, তারপরে বিভিন্ন রকম অর্থনৈতিক যে কার্যাবলী, শাকসবজি আমরা ফলন করে থাকি, তারপরে জমি জমা চাষ করে যে ফসল উৎপাদিত হয় সেগুলো আমরা বিভিন্ন দেশে লেনদেন করে থাকি, আমাদের দেশে কেনা বেচা হয়, সেগুলো হচ্ছে অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। তারপর জনসংখ্যা ভূগোল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা একরকম, আরেক দেশের জনসংখ্যা একটু চীনে যেমন অনেক বেশি জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা তুলনামূলকভাবে চীনে বেশি। এই জনসংখ্যা কোথায় কি হারে আছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়ে থাকে, এবং জনসংখ্যা বহুল দেশ এই ভূগোলের অন্তর্ভুক্ত। তারপর রাজনৈতিক ভূগোল, তোমার রাজনৈতিক বিষয়ক যে আলোচনাগুলো সেখানে এই ভূগোলে আলোচনা করে থাকে। আচ্ছা, এরপর আসো তোমার কি সংখ্যাতাত্ত্বিক ভূগোল। সংখ্যাতাত্ত্বিক ভূগোলে এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। আবার তারপরে আছে কি পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল কি, পরিবহন ভূগোলটা হচ্ছে যে তোমার যে পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থাপনা, মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে থাকে। নগর ভূগোলটা কি, দেখো নগর ভূগোল হচ্ছে এই শাখায় নগরের উৎপত্তি, বিকাশ এবং নগরের শ্রেণীবিভাগ, নগরের পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীয় বস্তি ইত্যাদি বিষয় চর্চা করে থাকে। এরপরে দেখো দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা কি, আমরা একটা দুর্যোগময় দেশ, আবার বিভিন্ন দেশেও দুর্যোগ হয়ে থাকে, যেমন ভূমিকম্প, তারপরে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এগুলো নিয়েও ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা শাখা, এই শাখাটার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে থাকে। এরপরে আসো এরপরে কি চিকিৎসা ভূগোল। বিভিন্ন চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করে থাকে চিকিৎসা ভূগোল। আচ্ছা, গেল এটা। এরপরে পরিবেশের, তাহলে আমরা জানলাম কি যে ভূগোলের শাখা দুইটা, যে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল দুইটা শাখা, প্রধান শাখা, এবং এর মধ্যে থেকে আবার কি অন্যান্য শাখাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো এই ভূগোল বিষয়ের যে প্রথম অধ্যায়ে যে আলোচনা সেটা। আর এই ভূগোল পাঠের আমরা সর্বশেষে বলবো যে ভূগোল পাঠের আসলে গুরুত্বটা কি। পরীক্ষাতে তোমাদের আসবে যে ভূগোল পাঠের গুরুত্ব কি, ভূগোল পাঠ করলে আমরা কি জানতে পারি, যে পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারি, যে ভূগোল পাঠের গুরুত্ব। এরপরে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমির গঠন সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। পৃথিবীর বিভিন্ন পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আমরা জানতে পারি। তারপর আমরা কি করতে পারি, যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি, সে সম্পর্কে আমরা জানতে পারি। এবং জলবায়ুর ধরন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলবায়ু দেখা দেয়,
এটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং গ্রিন হাউস, পৃথিবীর কেন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে গ্রিন হাউস প্রতিক্রিয়া এবং এর প্রভাবটা কী সেটা সম্পর্কেও আমরা জানতে পারি। এরপরে সমুদ্র এবং যে বিশাল যে একটা সমুদ্র আছে সেটা সমুদ্র এবং সামুদ্রিক সম্পদ সম্পর্কে আমরা জানতে পারি এবং প্রকৃতি এবং সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে অর্জন করা যায় সেটাও সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে ভূগোলের এই আজকের যে পাঠ তোমরা এতক্ষণ তোমরা এই ক্লাসটিতে দেখলে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমরা যদি না বুঝে থাকো বা যদি কখনো হয়, ফোন নাম্বার আছে, স্যারদের সঙ্গে যোগাযোগ করবা বা আমি আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করবা, চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে বোঝায় দেওয়ার জন্য। তারপরে তোমরা মেন বইটাকে একটু ভালো করে পড়ার জন্য চেষ্টা করবা। আর এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো তোমরা পড়লেই মেন বইটা একটু পড়লেই তোমরা প্রশ্নগুলো লিখতে পারবা। আর তোমরা এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটা পৃষ্ঠা নাম্বার 6, তোমরা এই সৃজনশীল 6 নাম্বারটা একটু পড়বা। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভকামনা করে আরেকটা কথা বলতে চাই যে তোমরা বাসায় বসে, তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তোমরা বসে থেকো না, তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও এবং প্রিপারেশন নিয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, পড়ো, বেশি বেশি করে বাসায় পড়ো। আর আমাদের স্যাররা যে বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছি আমরা, সেই ক্লাসগুলো তোমরা করার জন্য চেষ্টা করো। দেখবা ক্লাসগুলো বারবার দেখবে, প্রয়োজনে বই সামনে নিয়ে ফলো করে লিখবে, নোট করবে। আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ব্রেনে সেটা কাজ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।